পূর্ণতা সজলের সাথে বের হলো ঠিকই, কিন্তু বার কয়েক পেছন ফিরে তাকিয়ে দেখলো প্রভাত তার পিছ পিছ আসে কিনা। কিন্তু সে হতাশ হলো। অন্য দিনের ন্যায় প্রভাত এলো না। এমন তো হওয়ার কথা নয়। প্রভাত তো তাকে অন্য কোনো পুরুষের সাথে সহ্য করতে পারে না। সজলের সাথে রাতের বেলা বের হলো, তবু প্রভাত এগিয়ে এলো না। পূর্ণতার মন সন্ধিহান হলো। সে প্রভাতকে সহ্য করতে পারে না, এমনকি ভালোবাসে না। সে কোনোভাবে সে প্রভাতের থেকে মুক্তি চায়। সে তো এমনটাই চেয়েছিল প্রভাত যেন তাকে বিরক্ত না করে, তার পিছু না নেয়। তবু প্রভাতের ইগনোর তাকে যাতনা দিচ্ছে। মনের অজান্তে কোথাও কিছু জমেছে কিনা সে কথা কেউ জানে না। মেয়ে মানুষ স্বভাবগতভাবে এমনই। সে ভালোবাসবে না তাই বলে অন্য কাউকে ভালোবাসবে, এটাও সে মেনে নিতে চায় না। রাগে পূর্ণতা সমস্ত শরীর জ্বলছে, অস্থির দেখাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে বাগানের খানিকটা ভেতরে প্রবেশ করলো। সজলের সাথে একটা কথাও বলল না। আচমকা সজল পূর্ণতার হাতের কবজি চেপে ধরল। আকস্মিক হাত ধরাতে পূর্ণতার হৃদয় আত্মা কেঁপে উঠল। সে ভয়াতুর চোখে সজলের দিকে তাকালো। পূর্ণতার চাহনি দেখে সজল পূর্ণতার হাত ছেড়ে দিল। ঢোক গিলে বলল, তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? পূর্ণতা অন্যমনস্কভাবে উত্তর দিল, না কিছু না, এমনি। কেমন যেন দেখাচ্ছে। আপনি থাকুন, আমি বাড়ির ভেতরে যাচ্ছি। হঠাৎ পূর্ণতার মনে হলো প্রভাতকে। তাকে দেখাতে অন্য পুরুষের সাথে কেন আসবে সে? এটা করা একদম উচিত হয়নি তার। প্রভাতকে তার অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়ে গিয়েছে। প্রভাত অন্য নারীর সঙ্গে ঘুরুক, যা ইচ্ছে তাই করুক, তা তাদের কিছু যায় আসে না। প্রভাতকে সে ঘৃণা করে, তীব্র ঘৃণা করে। প্রভাত তার জীবন থেকে বিদায় হলে সে বেঁচে যায়। এসব ভাবতে ভাবতে পূর্ণতা হাঁটা দিল। সজল পেছন থেকে আবার তার হাত টেনে ধরে বলল, দাঁড়াও পূর্ণতা। পূর্ণতা এবার চমকালো না, তবে অবাক হলো। সজল আর হুটহাট হাত ধরছে কেন? পূর্ণতা ঘুরে দাঁড়িয়ে নিজের হাত ছুটিয়ে নিয়ে বলল, কি সমস্যা সজল ভাই? হুটহাট হাত ধরছেন কেন? পূর্ণতা খেয়াল করলো সজল ঘামছে। কিছু একটা গড়গড় মনে হচ্ছে পূর্ণতার কাছে। সজল কপালে ঘাম মুছে বলল, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে পূর্ণতা। পূর্ণতা সজলের আচরণ একদম ভালো লাগছে না। বিরক্ত কণ্ঠে বলল, আমার সাথে আপনার আবার কিসের সিরিয়াস কথা? আর কতবার সিরিয়াস কথা বলবেন? তুমি আমার চিঠি পাওনি? পেয়েছিলাম তো। চিঠিতে আমি যা লিখেছিলাম তুমি তো সেগুলো বললে না। তুমি কি মজা করলে নাকি সত্যি চিঠিতে জবাব লেখা ছিল? আমি মজা করব কেন? আপনি তো স্পষ্ট লিখেছেন আমাকে আর কোনোদিন প্রেম ভালোবাসা বিষয়ে কিছু লিখবেন না। আমি ওসব লিখিনি কিচ্ছু। নিশ্চয় প্রভাতের হাতে চিঠি পড়েছিল, আর প্রভাতী এই চিঠি পাল্টে দিয়েছিল। পূর্ণতা কপাল কুঁচকালো, কিছুটা অবাক হয়ে বলল, প্রভাত কেন চিঠি পাল্টাবে? আপনার চিঠি ওর কাছে কিভাবে যাবে? প্রভাত অনেক ধূর্ত, প্রভাতের পক্ষে অসম্ভব কিছু নেই। দেখুন সজল ভাই, আমার ওসব নিয়ে আলাপ আলোচনা করতে ইচ্ছে করছে না। এখন আমি যাই। সজল আবার পূর্ণতার হাত টেনে ধরে বলল, পূর্ণতা, তুমি তো এই বাড়িতে থেকে মুক্তি চাও, আমি তোমাকে মুক্ত করব, চলো আমার সাথে। সজল কেমন যেন চোরের মতো বারবার পূর্ণতার দিকে তাকাচ্ছে, আবার সামনে পেছনে ডানে বামে তাকাচ্ছে। খুব অদ্ভুত লাগছে পূর্ণতার কাছে। সজলের এমন চাহনি সন্দেহজনক লাগছে পূর্ণতার কাছে। পূর্ণতা স্পষ্ট সজলের চোখে মুখে কামড়া দেখতে পাচ্ছে। একদম অস্বাভাবিক দেখাচ্ছে সজলকে। সজল এইবার পূর্ণতার বাহু চেপে ধরে বলল, আমার তোমাকে চাই পূর্ণতা, তোমাকে আমার লাগবেই। রাগে পূর্ণতার সমস্ত শরীর জ্বলে উঠল। সজলের এমন স্পর্শ তাকে বিরক্ত করল। গায়ে সমস্ত বল প্রয়োগ করে সজলের গালে থাপ্পড় মেরে বলল, আমি প্রভাতকে গিয়ে এখন বলছি, বারবার আমাকে স্পর্শ করছেন, প্রভাত জানলে আপনাকে শেষ করে ফেলবে। পুরুষের চরিত্রে যখন খারাপ সত্তা প্রবেশ করে তখন তাদের ভালো মন্দ ভয়টার কিছুই ভয় থাকে না। এমন সময় কারেন্ট চলে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল। অন্ধকারে কারো মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। পূর্ণতা অন্ধকারে হাতরে পেছনে ঘুরতে যেতে পড়ে গেল। সজল ফোনের টর্চ জ্বালিয়ে দেখলো পূর্ণতা নিচে পড়ে গিয়েছে। পূর্ণতাকে দেখে নিয়ে ফোনের আলো নিভিয়ে দিল। পূর্ণতা বুঝতে পারলো তার সাথে খারাপ কিছু হতে চলেছে। বুকের মাঝে অজানা এক ভয় বাসা বাঁধল। আতকে উঠল সে ভয়ে। হৃৎপিণ্ড থরথর করে কাঁপতে শুরু করলো। তার মাথার মাঝে চক্কর দিয়ে উঠল, এই পৃথিবীর প্রতিটা পুরুষের জাতই কি তাহলে চরিত্রহীন? সজলের মতো বিশ্বস্ত মানুষও কিনা আজ তার সাথে এমন আচরণ করছে? যে সজলকে সে চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করত, সেই সজলই আজ তার বিশ্বাস ভাঙল। ছোটবেলা থেকে নিজের সব চেয়ে কাছে বিশ্বস্ত বলে যাকে ভেবে এসেছে, আজ সেই তার বিশ্বাস ভেঙে চুরে চুরমার করে দিল। তাহলে এই পৃথিবীতে কাকে বিশ্বাস করা যায়? এমনি
পুরুষ মানুষের প্রতি নেগেটিভ ধারণা। সজলের এই আচরণ পূর্ণতার মন থেকে বিশ্বাস নামক জিনিস উঠিয়ে দিল। পূর্ণতা ধরেই নিল এই পৃথিবীতে কোনো পুরুষের কাছে একাকিত্বের নির্জনে কোনো নারী সেফ নয়। যত সাধু পুরুষই হোক, নারীর প্রতি তারা কামুক দৃষ্টি ফেলবে। নারী হলো পুরুষের কাছে ভোগের বস্তু। পূর্ণতার সমস্ত ভয় সত্যি করে বিশ্বাস ভেঙে সজল হুমড়ি দিয়ে পড়ল পূর্ণতার উপরে। অন্ধকারে পূর্ণতা কিছু দেখতে পাচ্ছে না, তাই আঘাতও করতে পারছে না। সে শুধু বলছে, আমাকে ছাড় জানোয়ার, না হলে খুন হয়ে যাবি। আমি কিন্তু তোকে ছাড়বো না। এমন সময় কয়েক জোড়া পায়ের শব্দ শোনা গেল। টর্চের আলো দেখা গেল দূরে। সেই আলো সজল এবং পূর্ণতার চোখের ওপর পড়ল। ওয়াসেল গলা খ্যাক করে বলে উঠল, কে ওখানে? সজল সাথে সাথে পূর্ণতাকে ছেড়ে দিল। তখন ওয়াসেলের সামনে স্পষ্ট হলো সজল এবং পূর্ণতার এতক্ষণ অন্তরঙ্গ অবস্থায় ছিল। ওয়াসেলের সঙ্গে চৌধুরী বাড়ির বাগানে কিছু লোক ছিল। প্রত্যেকের চোখ কপালে উঠল সজল এবং পূর্ণতাকে এই অবস্থা দেখে। সজল মাথা নিচু করে দাঁড়ালো। ওয়াসেল যা বোঝার বুঝে গিয়েছে। সে তার নিজের মতো করে বুঝলো, বাকি সবও তাই বুঝলো। ওয়াসেল সজলের দিকে তাকিয়ে চোখ গরম করে বলল, এখানে কি হচ্ছে? পূর্ণতা জোরে কেঁদে দিয়ে ওয়াসেলের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, চাচা, সজল আমার সাথে। এতটুকু বলে আর কিছু বলতে পারল না। পূর্ণতা শুধু কান্না পাচ্ছে, শরীর কাঁপছে থরথর করে। ওয়াসেল পূর্ণতার দিকে তাকিয়ে বলল, এখানে কি করছিলে তুমি? পূর্ণতা কিছু বলতে পারল না। ওয়াসেলের ভাবভঙ্গি দেখে সে বুঝলো ওয়াসেল তাকে অপরাধী ভাবছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো কোনো উপযুক্ত প্রমাণ এখন তার কাছে নেই। ওয়াসেল দুজনের দিকে তাকিয়ে বলল, দুজনে বাড়ির ভেতরে চলো। পূর্ণতা আসার সময় কাঁদতে কাঁদতে ওয়াসেলকে বোঝানোর চেষ্টা করলো, চাচা, আমি কিছুই করিনি। সজল আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু ওয়াসেল কোনো কথার জবাব দিল না। ওয়াসেল বাড়িতে ঢুকেই দেখলো ডাইনিং এ প্রভাত আর অজাতা বসে টিভি দেখছে। ওয়াসেল খুব জোরে ওয়াজেদকে ডেকে পড়ল, ওয়াজেদ, এখনই নিচে আয়, দেখে যা তোর মেয়ের কীর্তি। ওয়াসেলের হুঙ্কারে ওয়াজেদ নিচে নেমে এলো। সেই সাথে বাড়ির সবাই ডাইনিংয়ে একত্রিত হলো। অজান্তা ফিসফিস করে প্রভাতকে বলল, কি ঘটনা বলতো? আঙ্কেল এভাবে রেগে বাড়িতে প্রবেশ করলো কেন? প্রভাত গম্ভীর চোখে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখ দিয়ে অবিরাম নোনা জল গড়িয়ে পড়ছে। প্রভাত তীক্ষ্ণ দৃষ্টি মেলে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। অজান্তা আবার বলল, কি ঘটনা রে? প্রভাত থমথমে কণ্ঠে জবাব দিল, জানি না, তুইও যেখানে আমিও সেখানে। ওয়াজেদ নিচে নেমে এসে বলল, কি হয়েছে ভাই? ওয়াসেল রাগী কণ্ঠে বলল, ওয়াজেদ, তোর মেয়ের কাছে শোন, এত রাতে বাগানে কি করছিল? ওয়াজেদ সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কেন ভাই, কি হয়েছে? যা হয়েছে তা বলার মতো নয়। ছি ছি, বাড়ির কাজের লোকদের সামনে মান সম্মান বলে কিছুই বাকি নেই। হয়েছেটা কি? জমেলা খিটমিট কণ্ঠে বলল, জোয়ান ছেলে মেয়ে এত রাতে বাগানে কি করে তা কি তোকে বুঝিয়ে বলতে হবে নাকি? বুঝতে পারিস না? ওয়াজেদ চিন্তিত মুখে পূর্ণতা আর সজলের দিকে তাকালো। ওয়াসেল যা বলছে সে তা স্পষ্ট বুঝতে পারলো, তবু প্রশ্ন চালিয়ে গেল। ওয়াসেল খিটমিট করে বলল, তোর মেয়ে আর সজল অন্তরঙ্গ অবস্থা বাগানে ছিল। যা দেখেছি তা বলার মতো নয়। এত বড় নিকৃষ্ট কাজ তোর মেয়ে কীভাবে করলো? পূর্ণতার কাঁদতে কাঁদতে হিচকি উঠে গিয়েছে। সে হিচকি ওটা অবস্থায় বলল, চাচা, আপনি যা ভাবছেন তা সত্য নয়। আপনি যা দেখেছেন তা সত্য নয়। সজল আমার সাথে জোর করছিল। ওয়াসেল দাঁত কিরমির করে বলল, শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমার চোখের দেখা কি মিথ্যা? ওয়াসেল এবার সজলের দিকে এগিয়ে গেল। ওয়াসেলের চোখ ছুটে যাচ্ছে রাগে। ওয়াসেল সজলের গায়ে খুব জোরে একটা থাপ্পড় মেরে বলল, তোমার দ্বারা এসব আশা করিনি। তোমাদের মাঝে কোনো সম্পর্ক থাকলে আমাকে জানাতে পারতে, আমি দেখতাম বিষয়টা। সজল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওয়াসেল প্রভাতের দিকে তাকালো। প্রভাতের মুখে কোনো কথা নেই। সে ডাইনিংয়ের সোফায় বসে আছে, পায়ের উপর পা তুলে। সে প্রখরভাবে কিছু একটা ভাবছে। নিশ্চুপ বসে সব দেখছে। তাকিয়ে আছে পূর্ণতার মুখের দিকে। ওয়াসেল প্রভাতকে বলল, প্রভাত, দেখো কাণ্ড। তোমার কি কিছু বলার আছে এত কিছুর পরেও? আমি তোমার কোনো কথা আর কিন্তু এই ঘটনার পর মেনে নেব না। প্রভাত থমথমে মুড়ে বলল, আপাতত আমার কিছু বলার নেই, তুমি শেষ করো। পুষ্প, মেরি, জাহান পূর্ণতার পাশে গিয়ে দাঁড়ালো। পুষ্প বারবার প্রভাতকে খেয়াল করছে। কেন যেন পুষ্পের মন বলছে পূর্ণতার এই অবস্থা, এই অপমান প্রভাত মেনে নেবে না। নিশ্চুপ আছে, নিশ্চয়ই বড়সড় বোম ব্লাস্ট করবে। মেয়ের কান্না থেকে জাহানও কাঁদছে। পূর্ণতা অসহায়ের মতো জাহানকে বলছে, আম্মু, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। কেউ আমাকে বিশ্বাস করছে না কেন? মেয়ের কান্নায় জাহানের কান্নার মাত্রা বেড়ে গেল। পূর্ণতা এইবার মেয়ের দিকে তাকিয়ে বলল, চাচি, আমাকে বিশ্বাস করুন।
ওয়াজেদ অগ্নিমূর্তির ন্যায় চোখ দিয়ে পূর্ণতার কাছে এগিয়ে এসে বলল, কি করছিলে বাগানে ওর সাথে? কেন গিয়েছিলে এই রাতের বেলা? পূর্ণতা কাঁদতে কাঁদতে বলল, বাবা সচল ভাই আমার সাথে জোর করছিল, আমি গিয়েছি কোনো খারাপ উদ্দেশ্য নয়। পূর্ণতা ওয়াজেদকে খুব একটা বাবা বলে ডাকে না। আজ তার অসহায় লাগছে। এই অসহায় অবস্থায় কেন যেন মনে হলো তার বাবা তাকে বিশ্বাস করবে। বাবা অন্তত মেয়েকে বিপদ থেকে রক্ষা করবে, তার কলঙ্ক মুছে দিতে প্রতিবাদ করবে। কিন্তু এখানেও ব্যর্থ হলো, নিজের বাবাকেও পাশে পেল না। ওয়াজেদ কঠিন গলায় প্রশ্ন করল, ও কি তোমাকে জোর করে নিয়ে গিয়েছিল? আমি নিজেই গিয়েছিলাম, কিন্তু বুঝিনি এমন হবে। সজল ভাই এমন করবে আমার সাথে। জামেলা বলে উঠল, একটা জোয়ান ছেলের সাথে এত রাতে এমনি বাগানে গেছিলি? তোর না দুদিন পর প্রভাতের সাথে বিয়ে, অন্য ছেলের সাথে বাগানে চলে গেলি? জমেলার কথা পড়তে না পড়তে ওয়াসেল বলে উঠল, এইসব ঘটনার পর প্রভাত কোনোদিনই পূর্ণতাকে বিয়ে করবে না। আমার ছেলে অন্যের এটাও কখনো গ্রহণ করবে না। পূর্ণতাকে ঘিরে এই নোংরা কথাগুলো পূর্ণতা সহ্য করতে পারছে না। নিজের পরিবারের মানুষের কাছে তার নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে। নিজের আপনজনেরাই কেউ তাকে বিশ্বাস করছে না। ওয়াসেলের কথা শুনে মেরি বলল, আপনার ছেলের বিষয় এ ছেলেকেই ভাবতে দিন, আপনি কেন এসব বলছেন? ওয়াসেল মেরির দিকে চোখ পাকিয়ে বলল, তোকে এসবের মাঝে কথা বলতে কে বলেছে? আর একটা কথা বলবি না। জমেলা বলল, গা ধাক্কা দিয়ে বের করে দে বাড়ি থেকে। ওয়াজেদ বলল, আগে ওর মাকে দূর করবো, তারপর ওর মেয়েকে। এতটুকু বলে ওয়াজেদ জাহানের দিকে তেড়ে গিয়ে বলল, এই বান্দির বাচ্চা, তোর মেয়ে নিয়ে নাম, দূর হ আমার বাড়ির 30 সীমানা থেকে। জাহান ভয়ে চুপ করে আছে। তার মেয়ের জীবনে কি ঝড় উঠতে চলেছে সে জানে না। ওয়াজেদ বলল, কোথায় নামবে? নেমে গেলে কি সমাধান হয়ে যাবে? ওয়াজেদ বলল, তাহলে কি করব? যার সাথে আগাম করেছে তার সাথেই বিয়ে দিতে হবে। এত বড় ঘটনা জানাজানির পর এই মেয়েকে তো বাইরের কেউ বিয়ে করবে না, কোনো ছেলেই আর বিয়ে করতে চাইবে না, তাই সজলের সাথে বিয়ে দিতে হবে। ওয়াজেদ কাজে ডাক। প্রভাত নিশ্চুপ দেখে যাচ্ছে সব কিছু। তার নিঃশ্বাস এর ও শব্দ যেন সব পড়ছে না। পূর্ণতা কান্না ভেজা কণ্ঠে বলল, কাজে কেন? ওয়াসেল ধমকে সুরে বলল, তুমি আর একটা কথা বলবে না। ওয়াসেল সবার উদ্দেশ্যে বলল, এখনই সজল আর পূর্ণতার বিয়ে দিয়ে দেব, আর এখানে প্রভাতের সাথে অজান্তার বিয়ে দিয়ে দেব। আমার ছেলের জন্য এটা চরম বেজ্জতির ব্যাপার। আমার ছেলে যাতে খারাপ না লাগে, তাই আজই আমার ছেলেরও বিয়ে দেব, পরে ধুমধাম করে অনুষ্ঠান হবে। পূর্ণতা এবার আরও জোরে কেঁদে বলল, না, আমি বিয়ে করব না। চাচা, বাবা, আমি কিছুই করিনি, আমি সজল ভাইকে বিয়ে করব না। ওয়াজের দাঁত কিরমির করে বলল, আর একটা কথা বলবি না। পূর্ণতা তখন অশ্রু ভেজা চোখে প্রভাতের দিকে তাকালো। প্রভাতও গভীর চোখের দৃষ্টি মেলে তাকিয়ে রইল পূর্ণতার দিকে। পূর্ণতার মতো তেজি মেয়েকে জীবনে প্রথমবার এইভাবে অসহায়ের মতো কাঁদতে দেখছে প্রভাত। দুজনের হৃদয়ের অনুভূতি এই মুহূর্তে স্পষ্ট নয়। প্রভাত পূর্ণতাকে নিয়ে কী ভাবছে তা পূর্ণতা জানে না। শেষ আশ্রয় হিসেবে প্রভাতের কাছে ছুটে গিয়ে প্রভাতের পায়ের নিচে বসে পড়ল। প্রভাতের পা জড়িয়ে ধরে অসহায়ের মতো বলল, প্রভাত ভাই, আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, আমি কিছু করিনি। সবাই যা ভাবছে তা ভুল, আমি কিছুই করিনি। আমাকে এই দুনিয়াতে বিশ্বাস করার মতো কেউ নেই, সবাই আমাকে চরিত্রহীন ভাবছে। প্রভাতের হৃদয়ের অনুভূতি কাউকে বুঝতে দিল না। এবার প্রভাত উঠে দাঁড়ালো, ওয়াসেলকে বলল, বাবা, কাজে ডাকো। প্রভাতের কথা শুনে পূর্ণতার মাথায় আকাশ ভেঙে পড়ল। অনুভূতিরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। প্রভাতও তাকে বিশ্বাস করছে না। পূর্ণতা কান্না থামিয়ে নীরবে চোখের পানি ফেলছে। পুষ্প তার বাবার ভয়ে কিছু বলতে পারছে না, প্রভাতের উত্তরের অপেক্ষায় ছিল। প্রভাতের মুখ থেকে এমন উত্তর শুনে পুষ্পের ভেতর থেকে রাগ তৈরি হলো প্রভাতের প্রতি। সে পূর্ণতার এই অসহায়তা সহ্য করতে পারছে না। সে শব্দে বলে উঠল, কি বলছো ভাইয়া? কাজে ডাকবে মানে? এখানে সবাই পূর্ণতাকে অবিশ্বাস করলেও আমি করি না। আমি জানি পূর্ণতা কিছু করেনি। প্রভাত থমথমে মুখে উত্তর দিল, বিয়ে হবে, আর এখনই হবে। পূর্ণতা কান্না জড়িত কণ্ঠে বলল, একজন ধর্ষককে আমি কোনোদিন বিয়ে করব না। প্রয়োজনকে খুন করে আমি জেলে যাব। অজন্তার ওষ্ঠকোণে বিশ্বজয়ের হাসি। ভাগ্যক্রমে তার প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার সুযোগ পেয়েছে। ভাগ্যক্রমে প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মতো আনন্দ পৃথিবীর অন্য কিছুতে নেই। অজান্তার হৃদয়ে আনন্দের জলস্রোত এবড়ো থেবড়ো ভাবে বয়ে চলেছে। খুশিতে পাগল প্রায় সে। অন্যদিকে পূর্ণতার চোখের নোনা জল সাগরে ভেসে যাওয়ার মতো অবস্থা। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কেউ মনের আনন্দ ধরে রাখতে পারে না, আবার কেউ মনের দুঃখ ধরে রাখতে পারে না। প্রভাত পেছনে হাত বেঁধে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কাজে আসার জন্য।
30 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। মাথায় টুপি, দাড়ি, মুখে সাদা পাঞ্জাবি পরে একজন ভদ্রলোক এসে উপস্থিত হন। উনি যে কাজ সেটা বুঝতে বাকি রইল না কেউ। প্রভাতা নিশ্চুপ। অন্যদিনের মতো বাড়তি কথা নেই, তেজ নেই, কিচ্ছু না। সবার ধারণা প্রভাত হয়তো পূর্ণতা এবং সজলের ব্যাপারে কথা বলতে চাইছে না। প্রভাত ও পূর্ণতাকে অবিশ্বাস করছে। প্রভাতকে এতটা চুপচাপ আগে কেউ দেখেনি। কাজে আসতে জমেলা বলল, কার বিয়ে আগে হবে, প্রভাত নাকি পূর্ণতার? এবার প্রভাত নড়েচড়ে উঠল। সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। প্রভাত জমেলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রভাত এবং পূর্ণতার বিয়ে আগে হবে। প্রভাতের উত্তর শুনে সবার মস্তিষ্ক হঠাৎ সচল হলো। প্রভাতের নীরবতা এত সময় সবাইকে ভাবাচ্ছিল, কারণ পূর্ণতার জীবনের ভবিষ্যৎ নির্ভর করছিল প্রভাতের সিদ্ধান্তের উপর। একমাত্র প্রভাতে ছিল সাহস করে কথা বলার মতো, যার কথায় সবকিছু এলোমেলো হবার সম্ভাবনা ছিল। প্রভাতের একটা কথার মানে হঠাৎ কেউ বুঝে উঠতে পারল না। কেউ কিছু বুঝে ওঠার আগে ওয়াসেল প্রভাতের উদ্দেশ্যে বলল, তাহলে অজান্তার বাবাকে কল দিয়ে জানিয়ে দিই, কি বলো প্রভাত? প্রভাতের গম্ভীর চোখ ওয়াসেলের দিকে চোখ তুলে তাকালো, ভ্রুযুগল সুচালো করে প্রশ্ন করলো, ভাই? প্রভাতের কথার ধাঁচ অন্যরকম শোনালো। ওয়াসেল গম্ভীর বুদ্ধিসম্পন্ন মানুষ। ছেলের কথার ধাঁচ শুনেই সন্দেহপ্রবণ হলো। এত সময় ধরেও তার সন্দেহ হচ্ছিল প্রভাত শেষ অবধি এমন কিছুই করবে। তার ছেলে যে মেয়ে মানুষ পাগল এটা সে আগে বুঝে গিয়েছে, কিন্তু বুঝতে দিল না কিছু। স্বাভাবিকভাবে উত্তর দিল, মেয়ের বিয়ে তা জানবে না? প্রভাত ভ্রু কুচকালো। কুচকে আসা ভ্রু নিয়ে প্রশ্ন করলো, তার মেয়ের বিয়ের খবর সে তোমাকে দেবে, ওটা তুমি তাকে দিচ্ছ? কারণ বিয়েটা হঠাৎ করে এখানে হচ্ছে, তাই তার মেয়ের বিয়ে তার বাড়িতেই হবে। এ বাড়িতে কেন? তুমি সব জেনে উল্টাপাল্টা প্রশ্ন করছো কেন বুঝলাম না। পরিস্থিতির জন্য আজ এখানে বিয়ে দিতে হচ্ছে? প্রভাত আবারও ভ্রু সুচালো করে প্রশ্ন করলো, সব বুঝতে পারছি, কিন্তু পাত্রকে? এখানে সজল ছাড়া তো আর কোনো পাত্র দেখছি না। অজন্তার মতো একটা মেয়ে তো সজলের মতো বাস্টার্ডকে ডিজার্ভ করে না, তাই না বাবা? ওয়াসেল গলা খ্যাক করে উঠে বলল, সজল কেন হতে যাবে? তুমি থাকতে বিয়ে হবে তোমার সাথে। প্রভাত ওয়াসেলের দিকে ঝুঁকলো। একদম ওয়াসেলের মুখের সামনে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তুমি যদি পাকা খেলোয়াড় হও, আমি পাকা খেলোয়াড় তৈরির মেশিন। প্রভাতের কথা ওয়াসেলের কর্ণকুহরে প্রবেশ করতে ওয়াসেলের চোখ কপালে উঠল। উত্তেজনা মনে প্রশ্ন করলো, মানে? প্রভাত ঠোঁট উল্টালো। গম্ভীর দৃষ্টিতে কিছুক্ষণ ওয়াসেলের দিকে তাকিয়ে থেকে উত্তর দিল, সাধারণ একটা বিষয়কে এমন জলঘোলা করার মানে ছিল না। তুমি কোনটাকে সাধারণ বিষয় বলছো? ওয়াসেল প্রশ্ন ছুড়ল। পূর্ণতা আর সজলের বিষয়টা। এত বড় ঘটনাকে তুমি সাধারণ বিষয় কিভাবে বলছো? প্রভাত এইবার চোয়াল শক্ত করে বলল, হ্যাঁ, এটা সাধারণ বিষয়। তুমি এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়েছ। তোমার জন্য পূর্ণতার চোখে পানি। পূর্ণতার চোখে পানি, এটুকু বলার সময় প্রভাতের গলা কাঁপছিল। কণ্ঠে কষ্টের তীব্রতা স্পষ্ট ছিল। পূর্ণতার চোখের পানি যে প্রভাতের কষ্টের কারণ এতক্ষণে তা বোধগম্য হলো সবার। ওয়াসেল চারদিকে চোখ বুড়ে প্রশ্ন করল, তুমি কি বলতে চাইছো? প্রভাত কপালে 2 আঙ্গুল চালাতে চালাতে বলল, এতক্ষণ নাটকীয় রূপে অনেক কথা হয়েছে, এবার স্পষ্ট কথা শোনো। পূর্ণতার বিয়ে হবে, তবে সজলের সাথে নয়, আমার সাথে। আমি যাকে বউরূপে ভেবে রেখেছি আমার সামনে, এত সহজে অন্য কেউ তাকে পেয়ে যাবে এটা আমি হতে দেব কিভাবে? ভাবলে কিভাবে? তোমার ছেলেকে এই চিনলে নাকি? আমার জিনিস অন্য কেউ দখলে যেতে দেয়নি কোনো দিন। যেখানে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হাতছাড়া করি কিভাবে? তুমি এত কিছু জেনে পূর্ণতাকে বিয়ে করবে? বাগানে অন্য একটা ছেলের সাথে আকাম করছিল, বাগানে ও একটা ছেলের সাথে শুয়েছিল, এমনকি আরও 10 জন সাথে শুয়ে আসুক, তবু আমি পূর্ণতাকে বিয়ে করব। প্রভাতের এমন কথা শুনে ওয়াসেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাপ ছেলের কথার মাঝেই কেউ কথা বলল না, তবে সবাই খুব অবাক হয়ে ওদের কথা শুনল। এতক্ষণে পুষ্পের দম বন্ধ হয়ে আসছিল। এইবার ওষ্ঠকোণে হাসি ফুটল। ওয়াসেল তাচ্ছিল্যের সুরে বলল, তোমার কি একটু লজ্জা করছে না? এসব নোংরামির যেন পূর্ণতাকে বিয়ে করবে, মানুষ তোমাকে চিচি করবে না? না, লজ্জা করছে না, কারণ আমি জানি পূর্ণতা নির্দোষ, ও কিছু করেনি। তুমি কিভাবে জানো ও কিছুই করেনি? কারণ আমি পূর্ণতাকে বিশ্বাস করি, চোখ বুজে বিশ্বাস করি। ওর চরিত্রের সার্টিফিকেট আমি দিতে পারি। মেয়ে মানুষের পাল্লায় পড়েছে, অন্ধের মতো বিশ্বাস করছে। আমি আমার জীবন সঙ্গিনীকে বিশ্বাস করব না তো দুনিয়াতে কাকে বিশ্বাস করব? জাহারের মুখে কেমন যেন অজানা এক সুখের হাসি ফুটল। সব কষ্ট নিমিষে হাওয়া হয়ে উবে গেল। সে তো তার মেয়েকে এমন কারো হাতে তুলে দিতে চেয়েছিল। জাহানের কেমন যেন নিশ্চিন্ত লাগছে। চারদিকে নীরবতা, কেউ কোনো কথা বলল না।
প্রভাত পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা ফ্লোরে অন্যমনস্ক হয়ে চোখে পানি ফেলছে। প্রভাত পূর্ণতার কাছে গিয়ে বসলো, হাঁটু গেড়ে বসলো। পূর্ণতার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকালো। পূর্ণতার গালে হাত রাখলো। পূর্ণতা লাল ফোড়া চোখ দুটো নিয়ে করুণ দৃষ্টিতে প্রভাতের দিকে তাকালো। সাথে সাথে দু ফোঁটা পানি উপচে পড়ল। প্রভাত সেই উপচে পড়া চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এই পৃথিবীর কাউকে তোমার বোঝানোর প্রয়োজন নেই যে তুমি কিছু করনি, তুমি নির্দোষ। কারো বিশ্বাস ভিক্ষা চাওয়ার দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। পৃথিবীর সবাই বিশ্বাস উঠে গেলেও আমার বিশ্বাস কখনো উঠবে না। একটাই অনুরোধ, আমার সামনে কোনোদিন কাঁদবে না তুমি। আমার যন্ত্রণা হয়, ঝড় হোক তুফান হোক, সারা পৃথিবী তোমার বিরুদ্ধে যাক, তবু আমি তোমার পাশে আছি, ভয় নেই। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে রইল। তার শুধু কান্না পাচ্ছে, প্রবল কান্না ভেঙে আসছে তার বুক। এই পৃথিবীতে সে অসহায়। প্রভাতও পূর্ণতার দিকে তাকিয়ে রইল। পূর্ণতার চোখের পানি প্রভাতের হৃদয়কে কষ্টের তীরে আঘাতের পর আঘাত করছে। কতক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল তার ঠিক নেই। বিরাহীন চোখের পলক স্থির রইল। ওয়াসিল এবার শক্ত কণ্ঠে বলল, বাবা হিসেবে কি আমার কোনো অধিকার নেই তোমার প্রতি? আমার পছন্দ অপছন্দ কোনো কিছুর গুরুত্ব নেই? প্রভাত পূর্ণতার হাতের কবজি ধরে উঠে দাঁড়ালো। খুব শক্ত করে হাতটা ধরে বলল, সব কিছুর প্রতি অধিকার আছে, কিন্তু আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এই সিদ্ধান্ত আমার মনের সিদ্ধান্ত, আমার একার সিদ্ধান্ত, হৃদয় অনুভূতির সিদ্ধান্ত। আমি তোমার উপর কীভাবে ছেড়ে দেই? আমার উপর ছেড়ে দাও, দেখি তোমার খারাপ হয় কি না। যার প্রতি আমার অনুভূতি নেই তার প্রতি তুমি অনুভূতি এনে দিতে পারলে আমি মেনে নেব তোমার কথা। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। বিয়ে হলে এমনি ঠিক হয়ে যাবে। যার প্রতি অনুভূতি আসে না সে নগ্ন হয়ে ঘুরলেও কিচ্ছু হবে না। সরি, খারাপ ভাষা ইউজ করলাম। তাহলে আমি অজান্তাকে কী বলবো? প্রভাত অজান্তার দিকে তাকালো, হাত জোর করে মাথা নিচু করে বলল, অজান্তা, আই এম রিয়েলি সরি। বাবা হুট করে এমন ঘোষণা দেবে আমি বুঝিনি। তোকে ছোট করতে চাইনি আমি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর প্রতি ভালোবাসা আমার বিন্দুমাত্র কমেনি, কিন্তু বিয়ে এটা সম্ভব নয়। অজান্তার হৃদয়ে প্রলয় উঠেছে, তবুও সে হাসি মুখে বলল, ইটস ওকে প্রভাত। পূর্ণতা অনেক কিউট মেয়ে, তুই সুখী হবি। অজান্তা মনে মনে হিংসেতে পড়ছে, তবু প্রভাতের সামনে ভালো সাজার ভান করল। প্রভাত হাসি মুখে বলল, থ্যাঙ্কস অজান্তা। প্রভাত এইবার কাছে বলল, বিয়ে পড়ানো শুরু করুন। সজলের মুখে কোনো ভাষা নেই। কোনো মতে এখান থেকে সরতে পারলে সে বাঁচে। মিনমিন কণ্ঠে বলল, মামা, আমি চলে যাচ্ছি। প্রভাত এইবার তার প্রখর দৃষ্টি সজলের দিকে ফেলে বলল, আরে আরে সজল ভাই, ভাবিকে নিয়ে এত সুন্দর চিঠি লিখলেন, ভাবির বিয়ে দেখে যাবেন না? এই বিয়েতে আপনাকে থাকতেই হবে। ওয়াসিল বলল, না, ও চলে যাক, এত নাটকে ওর থাকা লাগবে না। প্রভাত রহস্যজনক হাসি দিয়ে বলল, আজ রাত তো থাকতেই হবে। পূর্ণতার সাথে এসব ব্যবহারের উপহার নিয়ে তবে বাড়ি ফিরবে। পুষ্প বলল, কি উপর ভাইয়া? প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পায়ের জুতা খোলো। পূর্ণতা চোখ বড় করে তাকালো। প্রভাত পূর্ণতাকে বলল, ওনার চিঠিতে লিখছিল, তোমাকে আর কোনোদিন প্রেম ভালোবাসার বিষয়ে বললে তুমি যেন জুতা দিয়ে মারো। তোমার পায়ের জুতা দিয়ে ওর মুখটা সোজা করে প্রথম উপহারটা দিয়ে দাও। সেকেন্ড উপহারটা আমি নিজ হাতে দেব। পূর্ণতার সাথে সাথে পায়ের জুতা খুলে কতগুলো বাড়ি মারল সজলকে নিজেও জানে না। পূর্ণতা বাড়ি দিচ্ছে আর প্রভাত হাততালি দিচ্ছে। পূর্ণতার হাতে থাপ্পড় খেয়ে সজল 1 মিনিটও দাঁড়ালো না। সে পা বাড়ালো বাড়ি থেকে বের হওয়ার জন্য, কিন্তু প্রভাত সে পৃথিবীর একমাত্র ঘাটতেরা যুবক। এত সহজে সজলকে ছেড়ে দেওয়ার মতো পাত্র সে নয়। সজলকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা না দিয়ে সে ছাড়বে না। সজল পা বাড়াতেই প্রভাত সজলের হাত টেনে ধরল। সজল গম্ভীর মুখে বলল, আমার হাত ছাড়ুন প্রভাত ভাই। প্রভাত সজলের হাত গায়ে সমস্ত বল প্রয়োগ করে চেপে ধরল। ভেগে যাওয়ার মতো উপক্রম হলো। সজল ব্যথায় কুকড়ে উঠল, কিন্তু তাতে প্রভাতের ভেতরের কোনো পরিবর্তন হলো না। সে সজলের গাল খুব জোরে চেপে ধরে বলল, আমার বইয়ের সামান্য উপহার নিয়ে কিভাবে ফিরে যাবে ভাই? আমার তো উপহার তো এখনো বাকি। মাত্র ট্রেলার দেখেছিস, সিনেমা আমি বাকি। হ্যাঁ, বাকি উপহার না নিয়ে ফিরতে পারবি না। আমি তোর জন্য এক্সক্লুসিভ কিছু সারপ্রাইজ রাখছি। সজল চরম অপমানে চুপসে আসা মুখ নিয়ে প্রভাতের দিকে তাকালো। সজলের মনে হাজারো প্রশ্ন। কি করতে চাইছে প্রভাত তার সাথে? এ বিষয়ে কোনো ধারণা নেই। সজলের চাহনি দেখে প্রভাত বুঝতে পারল সজন সন্দিহান তার প্রতি। প্রভাত সজলের মাথার চুল টেনে ধরে বলল, চেহারাটা এমন চোরের মতো দেখাচ্ছে কেন? দেখাবো তোর লুচ্চার মতো। কথাটা শুনে পুষ্প গাল চেপে হাসলো। জমেরা বলল, যা হওয়ার হয়ে গিয়েছে, ওকে এবার যেতে দাও প্রভাত। ওয়াসেলও বলল, এখন আর ওকে আটকে রেখে লাভ কি? তুমি তো পূর্ণতাকে বিয়ে করছো, ওকে ছেড়ে দাও। প্রভাত বলল,
ও নিজ চোখে আমার আর পূর্ণতার বিয়ে দেখবে। তারপর রাতে ওকে উপযুক্ত উপহার দিয়ে বিদায় দিব। আজ রাতে ওকে চৌধুরী বাড়িতে থাকতে হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। ওয়াসিল মিনমিন করে বলল, আর কে কে অশান্তি করতে চাও তুমি? তুমি আমাকে পরমাল করে ছাড়বে? প্রভাত ওয়াসিলের দিকে ঝুঁকে বলল, চেষ্টা করছি। চেষ্টা করছি কথাটা শুনে ওয়াসিলের চোখ কপালে উঠল। তার ছেলে তাকে এসব কি বলে? ওয়াসিলের ওভাবে তাকানো দেখে প্রভাত দুষ্টু হেসে বলল, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, আপাতত দোয়া করো যেন আগামী বছর নাতি নাতনির মুখ দেখতে পারো। ওয়াসিল দাঁত কিরমির করে বলল, একেবারে নির্লজ্জ। আমি সব বাবাদের বলবো বয়স হলে যেন তাদের সন্তানদের বিয়ে করিয়ে দেয়, না হলে আমার ছেলের মতো বিয়ে করার জন্য লজ্জায় মাথা মুড়ি ঘন্ট করে রেঁধে খেয়ে ফেলবে। কাজী সাহেব মাথায় টুপি ঠিকঠাক করতে করতে বলল, তাহলে কার সাথে কার বিয়ে পড়াতে হবে? রাত তো অনেক হলো, শুরু করা যাক। প্রভাত কাজীর দিকে তাকিয়ে বলল, আপনি শুরু না করে বসে আছেন কেন? শুরু করুন। আর হ্যাঁ, খুব লম্বা একটা মোনাজাত ধরবেন। আমার বাবা চাচা তো নামাজ আদায় করে না, আমার বিয়ে উপলক্ষে মোনাজাত ধরবে। পুরো রাত কাটিয়ে দেবেন, ওরা যেন হাত না নামাতে পারে। সারা জীবনে যত দোয়া লাগে সব ওদের থেকে আদায় করে নেব। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। প্রভাত তখন পূর্ণতার হাত ধরে টেনে ডাইনিংয়ের এক কর্নারে নিয়ে গেল। শান্ত চোখে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণতা, আমি জানি আমি তোমাকে সজলের থেকে রক্ষা করছি, কিন্তু নিজের থেকে রক্ষা করতে পারলাম না। কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে করা অন্যায়, কিন্তু এই অন্যায় আমাকেই করতেই হবে। অবশ্যই এর জন্য বিশাল বড় দুইটা কারণ আছে। এক, আমার বেঁচে থাকার জন্য, দুই, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য। এর মাঝে একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, সেটা হলো আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন। তুমি আমার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন। হৃদয়ে বা পাশে হঠাৎ হঠাৎ জেগে ওঠা তুফান, সেই তুফান কত ভয়াবহ তুমি বুঝবে না। বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভবের কারণ তুমি চোখের সামনে থাকো, তবুও একান্তে তোমাকে নিয়ে ভাবলে বুকের মাঝে অদ্ভুত এক ব্যথা সৃষ্টি হয়। সেই ব্যথা নিরাময়ের কারণ তোমার অগ্নি চোখে চাহনি। তাই তো বারে বার তোমাকে রাগিয়ে দিই আমি। তুমি রেগে গেলে না কেমন একটা আগুন আগুন লাগে তোমাকে। সেই আগুনে পুড়ে ছাই হওয়ার জন্য ছটফট করি। আমার নির্ঘুম রাত জানে তোমার অস্থিরতায় আমি কীভাবে ছটফট করি। এসব শুনে অবাক হয়েও না তুমি। তোমার প্রতি ভালোবাসার এক কিঞ্চিত পরিমাণ শেয়ার করলাম। এই মুহূর্তে তোমাকে হাজার হাজার কবিতা আবৃত্তি করে শোনালে তুমি বুঝবে না। আমার ঘৃণায় করো সমস্যা নেই, তবে চন্দ্র আর সূর্যের চিরন্তন সত্য হলো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বিয়ে করার জন্য এই একটা কারণে যথেষ্ট। আর একটা কারণ আছে, সেটা তুমি সময়ের সাথে সাথে নিজেই বুঝতে পারবে। আমি এক বুক ভালোবাসা নিয়ে তাকে বিয়ে করতে চলেছি, যার এক বুক সমান ঘৃণা আমার জন্য। কিন্তু এই ঘৃণার আমার শক্তি। পূর্ণতা প্রভাতের কথার কোনো উত্তর দিল না। সে জানে এটাই তার নিয়তি, এটাই তাকে মেনে নিতে হবে। এখানে তার কিচ্ছু বলা আর না বলায় কিছু যায় আসে না। পূর্ণতা চুপ করে বিয়েতে সম্মতি দিয়ে দিল। রাত 12টায় ঘরোয়াভাবে প্রভাত আর পূর্ণতার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতেই প্রভাত বিজয়ের হাসি হাসলো। পূর্ণতার সাথে একদম মিশে সবার মাঝে পূর্ণতার কানের কাছে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, ভাগ্যক্রমে তোমাকে পেয়ে গেলাম। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি পূর্ণতা চৌধুরী। প্রভাত চৌধুরীর অর্ধাঙ্গিনী রূপে তোমাকে স্বাগতম। পূর্ণতা গোল গোল চোখে প্রভাতের দিকে তাকালো, চাপা কণ্ঠে বলল, সবাই দেখছে, রুম ভর্তি মানুষ। জমেলা বলল, বইয়ের কানে কানে কি বলছো দাদাভাই? প্রভাতের ঠোঁটে মৃদু হাসি। সে হাসতে হাসতে বলল, স্বামী স্ত্রীর গোপন কথা শুনতে নেই। গোপনে না বলে সবার মাঝে বলছো কেন? তোমার চোখ সব দিকে যায় নাকি? জাহান যেন আজ নিশ্চিন্ত হলো। পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে হওয়াতে এই পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছে জাহান। জাহান প্রভাতের কাছে গিয়ে বলল, বাবা প্রভাত, আমার জীবনে বেঁচে থাকার একমাত্র কারণ পূর্ণতা। আজ থেকে আমার অবুঝ মেয়েটা তোমার হাতে দিয়ে দিলাম। আমার মেয়েটার জীবন যেন আমার মতো না হয়। পূর্ণতা জাহানের দিকে তাকিয়ে কেঁদে দিল। জাহান বুঝতে পারছে পূর্ণতার এই বিয়েতে সম্মতি ছিল না। আজ এমন পরিস্থিতিতে বিয়ে হওয়ার জন্য আরও কষ্ট পাচ্ছে। জাহান পূর্ণতার মাথায় হাত বুলিয়ে বলল, মায়ের দোয়া কখনো বিফলে যায় না সোনা। আজকে তুমি যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট একদিন সুখে পরিণত হবে। প্রভাত জাহানকে সালাম করে বলল, চাচি আম্মা, আপনি নিশ্চিন্ত থাকুন। পূর্ণতাকে আমি ভালো রাখবো। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষরূপে পরিণত করব। মানুষের কোলাহল ভালো লাগছে না পূর্ণতার। তার একাকী সময় কাটাতে ইচ্ছে করছে। পৃথিবীর সব কিছুই বিরক্তি লাগছে তার। মেরি এসে প্রভাত আর পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলল, অনেক সুখী হও দুজনে। প্রভাত পূর্ণতাকে বলল, তোমার শাশুড়িকে সালাম করো, দোয়া চাও। পূর্ণতা মেরির দিকে তাকালো। মেরি মিষ্টি হেসে বলল, আমার দোয়া সব সময় থাকবে তোমাদের প্রতি, সালাম করা লাগবে না। পূর্ণতা মেরির দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা,
আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, ঘুমাবো। ঠিক আছে, ঘুমাতে চাও। পূর্ণতা উঠে দাঁড়ালো, প্রভাতও উঠে দাঁড়ালো। প্রভাত উঠে দাঁড়িয়ে বলল, কোথায় ঘুমাতে যাচ্ছ? আমার রুমে। আজ থেকে তুমি আমার রুমে ঘুমাবে। কেন? বিয়ের পর বরের সাথে ঘুমোতে হয়, জানো না? জানি, তাই বলে আজ থেকেই? আজ নয়, এখন থেকেই। আমি 1 সেকেন্ডও সময় নষ্ট করতে চাই না। এত যুদ্ধ করে বিয়ে করেছি কি বউ ছাড়া ঘুমানোর জন্য? পূর্ণতা বিরক্ত চোখে প্রভাতের দিকে তাকালো। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তা প্রভাতকে না দেখলে পূর্ণতা বুঝত না। লজ্জা শরম একেবারে কিছুই নেই। মেয়েটি পুষ্পকে বলল, যাও পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে দিয়ে এসো। পুষ্প পূর্ণতাকে নিয়ে প্রভাতের ঘরে গেল। পুষ্প হেসে বলল, ভালোবাসলে ভাইয়ার মতো ভালোবাসা উচিত। দেখলি কিভাবে তোকে নিয়ে যুদ্ধ করলো? এরপরেও আমার ভাইয়ের প্রতি অবিচার করিস না। পূর্ণতার এসব নিয়ে কিছুই বলতে ইচ্ছে করলো না। প্রভাতের সাথে এক ঘরে ঘুমানোর কথা ভেবে তার শরীর শিউরে উঠল। প্রভাত তার সাথে কি না কি করবে তার ঠিক নেই। পূর্ণতা কাচুমুচু মুখে বলল, আপু আমার ভয় করছে, আমি তোমার কাছে ঘুমাবো। পাগলি, বিয়ের পর সব মেয়েরই বরের সাথে ঘুমোতে হয়। তখনই প্রভাত ঘরে প্রবেশ করলো। প্রভাতকে দেখে পুষ্প বের হয়ে গেল। পুষ্প বের হতে প্রভাত ঘরের সিট কেড়ে লাগিয়ে বিছানায় এসে পূর্ণতার পাশে বসলো। প্রভাত বসতেই পূর্ণতা খানিকটা সরে বসে তোতলালো গলায় বলল, আপনি কোথায় ঘুমাবেন? প্রভাত ভ্রু উঁচিয়ে বলল, কেন, খাটে? খাটে? পুরোতো অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। পুরোতার প্রশ্ন দেখে প্রভাত কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কেন, পাপ হবে? পাপ টাপ না, আপনি খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? তুমি আমার বুকে ঘুমাবে? ইম্পসিবল, আমি আপনার সাথে ঘুমাবো না। আমি তো জানি স্বামী স্ত্রী একসাথে না ঘুমালে পাপ হয়। আমি বেঁচে থাকতে তা হতে দেই কীভাবে? আমি তোমাকে পাপ থেকে বাঁচাতে হলেও আমার সাথে নিয়ে ঘুমাবো। পীর সাহেবের খুব পাপের ভয়? প্রভাত মনে মনে বলল, তোমার সাথে আমাকে দুষ্টুমি করে কথা বলতে হবে পূর্ণতা। তোমাকে রাগান্বিত করতে হবে, না হলে আজকে ঘটনাটা মনের মাঝে রেখে অশান্তিতে পড়বে। প্রভাত পূর্ণতা দেখে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলল, তুমি কি চাও এখন যে কোনো একজন খাটে আর একজন নিচে ঘুমাতে হবে? এটা সিনেমা না, দুজন মানুষ বিয়ের পর আলাদা ঘুমাবে। আমি আমার বউ জড়িয়ে ধরে ঘুমাবো রেগুলার, কারণ আমি অতি ভদ্র ছেলে নই। ঘরের মাঝে সুন্দরী বৈধ বউ রেখে তাকে টাচ না করে থাকতে পারবো? পূর্ণতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একটা মানুষ এত বাজে লেভেলের টোটকাটাও হয়? ছি! পূর্ণতা কঠিন গলায় বলল, দেখুন জোর করে বিয়ে করেছেন ভালো কথা, এখন কি জোর করে গায়ে জোরও খাটাবেন? না হলে বাচ্চা হবে কীভাবে? দেখুন আমি নিতে পারছি না। এত অশ্লীল কথা কীভাবে বলেন আপনি? পূর্ণতার রাগের চেহারাটা দেখে প্রভাত মুগ্ধ চোখে পূর্ণতার দিকে তাকালো। মেয়েটা সত্যি অনেক সুন্দর, রাখলে আরও সুন্দর লাগে। এই মেয়েটাকে ভালো লাগার জন্য এই একটা কারণে যথেষ্ট। প্রভাত পূর্ণতার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে নেশালো গলায় বলল, এই আগুন আগুন চেহারাটা আমার সর্বনাশের একমাত্র কারণ। আই লাভ ইউ সো মাচ। তোমার সাথে খারাপ কিছু করব না, নিশ্চিন্তে শুয়ে পড়ো। বলেই প্রভাত বালিশ নিয়ে শুয়ে পড়ল। পূর্ণতা আধা ঘন্টা মতো বসে থেকে প্রভাতের পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল।